দৈপায়ন গ্রামে অলকানন্দার নিবিড় একটা শাসন ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। অনেকে মানতে পারছে না, কেউ বা আবার করছে ধন্য ধন্য। অলকানন্দা নিজের বোনকে শহরের চিকিৎসালয়ে রেখেই আবার এসেছে গ্রামে। বোনের সাথে সাথে একটা পরিবার, সাথে একটা গ্রামও তাকে পরিচালনা করতে হয়। তার উপর তার কাছে খবর গিয়েছে নবনীল গ্রামে নেই। কোনো একটা কারণে সে তার পিত্রালয়ে ফিরে গিয়েছে। মনোহর কিছুটা সুস্থ হতেই আবার নিজেকে হর্তাকর্তা ভাবা শুরু করে দিয়েছে। গ্রামে শুরু হয়ে গিয়েছে অরাজকতা। অবশেষে দীর্ঘ ক্লান্তি নিয়ে সে ফিরেছে গ্রামে, প্রায় বেশ খানিকটা দিন পরেই। গ্রামে ফিরতেই অলকানন্দার চক্ষু চড়ক গাছ। কৃষকদের যেই জমি নিয়ে অলকানন্দা এত হইচই করলো, সাহেবদের সাথে অবধি কত ধরনের কথা কাটাকাটি, শত্রুতা করলো। এমনকি হয়তো সেজন্য আজ তার বোনের এই অবস্থা। অথচ সেই জমিতে আজ ফসলের ছিটে ফোটাও নেই। হেমন্তকালে যে জমি থাকতো ফসলে ভরপুর, মনে হতো যেন সোনার খনি হেতায়। আজ সে জমি ফসল শূন্য কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না। অলকানন্দা মাথা ঘুরে উঠল। নিজেকে মনে হলো দিকশূন্য। ফসলের জমি পেরিয়ে নিজেদের বিহারিণী মহলের সামনে আসতেই অলকানন্দা আরেক দফা বিস্মিত হলো। এই ভর সন্ধ্যাবেলা তাদের মহলের সামনে এই অনাকাঙ্ক্ষিত জনসমুদ্রের ঢেউ দেখে সে হতবাক। হুট করে কি এমন হলো গ্রামে? সব এত এলোমেলো কেন? অলকানন্দার বুক মোচড় দিয়ে উঠল। অপ্রকাশিত কিছুর আভাস তার কানে বাজল। সে বিচলিত হয়ে গাড়ি থেকে নামতেই সকলের নজর তার দিকে এলো। তরঙ্গিনী ছুটে এলো, কিছুটা ফিসফিস করেই বলল, নন্দা, চলো তো ভেতরে, এখন এদের সাথে কথা বলার দরকার নেই। অলকানন্দা ভ্রু কুঁচকাল, অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আপাতত তোমার শুনতে হবে না, তুমি ভেতরে আসো। অলকানন্দা ধীরে পায়ে এগিয়ে যেতে নিয়েও আবার ফিরে গেল গ্রামবাসীদের দিকে। সকলের মুখ থমথমে। অলকানন্দা সকলের সামনে উপস্থিত হলো। সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা আপনাদের? আমাকে বলুন। জনসম্মুখে দাঁড়িয়ে থাকা সেদিনের বৃদ্ধ লোকটা থমথমে মুখ নিয়ে বলল, তোমার আদর্শ বিচারের জন্য কি হয়ে গিয়েছে গ্রামে তা শুনবে না? বৃদ্ধার থমথমে কণ্ঠের এমন প্রশ্ন কিছুটা থতমত খেল অলকানন্দা। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে জ্যাঠাবাবু? তুমি বিচার করেছিলে তোমার দেবরের। আমি বলেছিলাম মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে তোমার দেবরের সাথে, কিন্তু তুমি দিলে না। তুমি ন্যায় বিচার করবে, অপরাধীর শাস্তি দিবে। তোমার কথাই রইল, অপরাধীর শাস্তি হলো। আজ অপরাধী বেঁচে আছে, আর যার সাথে অপরাধ হয়েছে সে ঝুলে আছে বৃক্ষে। কেবল সে না, তার বাপ মা সহ ঝুলে আছে। এতক্ষণে বোধহয় ন্যায় বিচার হলো বলো? অপরাধী বেঁচে রইল, মরল নিরপরাধ মেয়েটা। অলকানন্দা কিং কর্তব্য বিমূঢ়। তার মিনিট কয়েক লাগলো বৃদ্ধর কথাগুলো বুঝতে, কিন্তু যখনই তার মস্তিষ্কের নিউরনে কথাগুলো প্রতিধ্বনিত হলো, ঠিক তখনই সে 2 কদম পিছিয়ে গেল। প্রাণশূন্য চোখে তাকালো বৃদ্ধার পানে। হতবিহ্বল কণ্ঠে বলল, কবে মারা গেছে ওরা? কেনই বা এটা হলো? বৃদ্ধ লোকটির চোখে আগুনের ফুলকি, কণ্ঠে তার তেজ। সে ক্রোধ নিয়ে বলল, কেন হবে বুঝতে পারছো না? একটা মেয়ের জীবনের সবচেয়ে মূল্যবান কি বলো? চরিত্র। আর মেয়েটার সেই চরিত্রই লুটে নিয়েছিল তোমার দেবর। তো বাঁচবেই বা কেন? মেয়েটা ঘর থেকে বেরোতে পারতো না। স্কুল গিয়েছিল, কিন্তু শিক্ষকদের বিরূপ মন্তব্য মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। আর না পেরে 3 জনেই নিজেদের জীবন দিয়ে দিল গতকাল। সেদিন যদি মেয়েটার বিয়ে দিয়ে দিতে, তবে আজ এমনটা হতো না। যোগ্য আসনে যোগ্য বিচারকই লাগে, খালি তেজ দিয়ে কিচ্ছু হয় না। তুমিই তার প্রমাণ। পুরো পরিবেশ জুড়ে থমথমে নীরবতা। কারো শোরগোল নেই, হইচই নেই। নিভু নিভু বাতাসে বাড়ির চারপাশে জ্বালানো মশালগুলো থেমে থেমে কাঁপছে। দীর্ঘশ্বাসে ভারী হলো প্রকৃতি। অলকানন্দার চক্ষু টলমল করছে। হুট করে আবার সবটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, সবটা অন্য স্রোতে চলে যাচ্ছে। মিস্টার স্টিফেন একটা কথা ঠিকই বলেছিল সেদিন, কেবল সাহসিকতা দিয়ে রাজনীতি করা যায় না। আজ অলকানন্দা তার হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে আরেকটি কণ্ঠস্বর ভেসে এলো, কি করবেন এখন বৌমা? মৃতদেহগুলো এখনো গাছে ঝুলানো আছে, কেউ ধরেনি। কি করবেন? এমন কথার জন্য হয়তো অলকানন্দা মোটেও প্রস্তুত ছিল না। গতকাল যারা মারা গিয়েছে আজও তাদের মৃতদেহ দাহ্য করা হয়নি, কিন্তু কেন? অলকানন্দার ভেতরে তৈরি হওয়া প্রশ্নটা সে আর দমিয়ে রাখতে পারল না। কিছুটা তীক্ষ্ণ কণ্ঠেই বলল, কাল ওরা মারা গিয়েছে, অথচ আজও দাহ্য হয়নি কেন? কি সমস্যা?
ওরা ছোট জাত, আমাদের গ্রামে একমাত্র ওরাই ছোট জাত ছিল, যার জন্য ওদের বাড়িটা একটু পেছনের দিকটাতেই ছিল। ওদের কোনো কাজে আমরা যেতে পারবো না, জাতের অমান্য হবে, তাই ওদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপস্থিত একজনের কথা শুনে অলকানন্দার ভাবামূর্তি আরো বিস্মিত হলো, কিন্তু কিছু সময়ের ব্যবধানে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। অবাক হলো জনসমাগম, সাথে অবাক হলো মহলের ভেতরে দাঁড়িয়ে থাকা অলকানন্দার পরিবারের মানুষগুলো। এমন একটা পরিস্থিতিতে এহেন কাণ্ড করার মেয়ে তো অলকানন্দা না, তবে ওর হাসির কারণ কি? সকলের চোখে মুখে যখন তাজ্জব ভাবটা ছড়িয়ে পড়েছে, তখন অলকানন্দার হাসতে হাসতে পেটে খিল ধরার অবস্থা। বহু কষ্টে সে হাসি থামিয়ে বলল, ওরা ছোট জাত বলে মৃতদেহ গাছে ঝোলানো, অথচ ওদেরকে ন্যায় বিচার দিতে চাওয়া আমাকে আপনারা বিচার করা শুরু করে দিয়েছেন। কোন আসন আমার যোগ্য, কোনটা অযোগ্য তা নিয়ে শুরু করে দিয়েছেন হইচই। আপনাদের দেবতা ভাবব না দৈত্য, তা নিয়ে আমি সংশয়ে আছি। খবরদার, আপনারা খবরদার, আমার সাথে ভুলেও কঠিন হতে আসবেন না। আমি কঠিন হলে কিন্তু মাটিও কাঁপবে। নারী মানে জানেন তো, মমতাময়ী মা, আবার ধ্বংসলীলা চালাতে কালিও। সাবধান। যে লোকটা অলকানন্দাকে ধমক দিয়েছিল সে রীতিমতো পিছিয়ে গেল অলকানন্দার বজ্রকণ্ঠে। অলকানন্দা গলার স্বর কিঞ্চিত উঁচু করে পাহারাদার একজনকে ডাকল, বিনু দাদা, বিনু দাদা। সাথে সাথে মোটা তাজা একজন লোক ছুটে এলেন, হাতে তার মোটা বাঁশের লাঠি। সে মাথা নত করে বললেন, বলুন বউ ঠাকুরন, এক্ষুনি আমার সাথে চলুন আপনি। ওদের মৃতদেহ সৎকার করার সকল ব্যবস্থা করব আমি নিজে দাঁড়িয়ে থেকে। চলুন। বিনু নামের লোকটা মাথা নাড়লেন, কিন্তু অন্দরমহল থেকে এবার বেরিয়ে এলো নন্দন মশাই। হুঙ্কার ছাড়তে ছাড়তে বললেন, এখনো তোমার লজ্জা হয় না তাই না? তোমার জন্য 3টা মানুষ মরেছে, তবুও তুমি ক্ষমতা দেখাচ্ছ। আর তুমি কি জাত নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ? এমনিতেই তো বাজ বিচার মানছ না, শহরে চলে যাচ্ছ, পুরুষ ডাক্তারদের দিয়ে বোনের চিকিৎসা করাচ্ছ, নিজেকেও তাদের সাথে মিশাচ্ছ, লাজলজ্জা সকল বিসর্জন দিয়েছ। আর কি চাও? জাত ধর্ম খেতে চাও? সমাজ তোমাকে এক ঘরে করে দিবে, জানো তুমি সেটা? সমাজের এই বিধান অবশ্য অলকানন্দার অজানাই ছিল, তাই সে কিঞ্চিত ভ্রুকুচকে বলল, তাহলে আপনি কি করতে বলছেন? মৃতদেহগুলো ওভাবেই চলবে? হ্যাঁ, ওভাবেই থাকবে। বন জঙ্গল ওদিকে, নেকড়ে আছে সেখানে, এসে ছিঁড়ে খেয়ে নেবে, আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। নন্দন মশাইয়ের এমন হৃদয়হীন কথাবার্তায় কেঁপে উঠল অলকানন্দা। ধিক্কার জানিয়ে বলল, আপনি মানুষ? নন্দন মশাইয়ের ইচ্ছে হলো এই ভরা জনসমাগমে অলকানন্দাকে সশব্দে 2টো চড় লাগিয়ে দেওয়ার, কিন্তু অলকানন্দার প্রতি একটা নিবিড় ভীত ভাব তাকে এটা করার সাহস দিল না। ততক্ষণে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসেছে তরঙ্গিনীও। অলকানন্দার পাশে দাঁড়িয়ে কাট কাট কণ্ঠে বলল, চলো নন্দা, আমিও যাব তোমার সাথে। অলকানন্দা আশ্বাস পেল। একবার গ্রামবাসী আর একবার অন্দরমহলের সকলের দিকে তাকিয়ে সে উঠে গেল গরুর গাড়িটিতে। তার পিছনে এলো 2জন পাহারাদারও। মজা দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি গ্রামবাসী, তাই কৌতূহল নিয়ে এগিয়ে গেল তারাও। দৈবায়ন গ্রামের প্রায় শেষের দিকে বাড়িটা ছিল বিদিশাদের, যে মারা গিয়েছে। ছোট জাত হওয়ায় সভ্য সমাজ থেকে একটু দূরেই তাদের স্থান হয়েছিল। বিদিশাদের বাড়ির পাশেই বড় অশ্বত্থ গাছ, আর সেখানে বিদিশার চির নিদ্রায় আচ্ছাদিত। অলকানন্দের বেশ মায়া হলো মেয়েটার জন্য। মশালের আলোয় মেয়েটার মুখ একটু হলদে সাদা দেখাচ্ছিল। 12-13 বছরের হবে মেয়েটা। কি সুন্দর চেহারা, মিষ্টতা পুরো মুখ জুড়ে যেন। অথচ একটা কুলাঙ্গারের জন্য মেয়েটার সুন্দর জীবনটা শেষ। পাহারাদারদের সাহায্যে অলকানন্দার সবগুলো দেহ নিচে নামালো। পুরোহিতকে আনতে পাঠানো হয়েছিল, কিন্তু পাহারাদার এসে খবর জানালো পুরোহিত নাকি আসবে না, লাশগুলো স্নান করানোর প্রয়োজন। অথচ কোনো সাহায্যকারী এগিয়ে আসছে না। অলকানন্দা বিনু নামক লোকটাকে আবার ডাকলো, বিনু দাদা, এখানে আসুন। আদেশ পেতে পেতেই বিনু চলে এলো। মাথা নত করে বলল, বলুন বউ ঠাকুরন, গ্রামে কে মৃত স্নান করায় খবর দিয়েছেন তাদের? দিয়েছিলাম, কিন্তু তারা আসবে না জানিয়েছে। গ্রামের প্রায় বেশ খানিকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের মাঝ থেকে একজন বলল, ওরা ছোট জাত, ওদেরকে স্পর্শই করবে না। অলকানন্দা যেন সে কথা কানেই তুলল না, বরং কাটকাট কণ্ঠে বিনুকে উদ্দেশ্য করে বলল, বিনু দাদা, স্নান করার ব্যবস্থা করুন।
বিদিশা আর ওর মাকে আমি স্নান করাবো। মানুষে পরিপূর্ণ স্থানটায় মুহূর্তে কলরব সৃষ্টি হলো। বিস্ফোরিত নয়ন জোড়া মেলে একজন অপরজনের দিকে কেবল চাওয়াচাই করলো। বিনু মাথা নত করে বলল, কিন্তু বিদিশার বাবা? অলকানন্দ পড়ল বিপাকে। সত্যি তো, ওই মানুষটাকে কে স্নান করাবে? নিজেকে বড্ড অসহায় অনুভব করলো সে। ততক্ষণে অবশ্য জায়গাটার চারপাশে মশাল জ্বালিয়ে আলোকিত করে দেওয়া হয়েছে। অলকানন্দা সে আলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখছে। সেখান থেকে কেউ কি নেই অলকানন্দাকে সাহায্য করবে? অলকানন্দা আশা ভরা দৃষ্টি নিয়ে তাকালো সবার পানে, কিন্তু কারো মুখে টু শব্দটুকু নেই। আজ নবনীল থাকলে এতটা অসহায় হতো না সে। মানুষটা ছাড়া অলকানন্দার এই আসনে টিকে থাকা যে বড় বেশি মুশকিল, তা সে মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করতে পারছে। অলকানন্দা যখন একবারেই আশা ছেড়ে দিল, ঠিক তখনই ভিড় থেকে একটা বৃদ্ধ কণ্ঠ বলে উঠল, আমি গোসল করাবো বিদিশার পিতাকে, আমি নিচ্ছি এই দায়িত্ব। সকলের দৃষ্টি তখন সেই বৃদ্ধর দিকে। অলকানন্দা অস্ফুষ্ট স্বরে বলল, মুমিনুল মাস্টার মশাই। মুমিনুল ইসলাম নামক লোকটা এগিয়ে এলো, অলকানন্দাদের বিদ্যালয়ের আদর্শ শিক্ষক। সে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, আমি করাবো গোসল নন্দা। সকলের মাঝে আবারও হই হই রব উঠল। কয়েকজন তো এগিয়ে এসে হিংস্রতার সাথে বলল, না, আমরা হিন্দু জাতি আর আপনারা মুসলিম, আপনারা এখানে কিছু করতে পারবেন না। মুমিনুল ইসলাম বড় শান্তির সাথে উত্তর দিল, আমি মানুষ জাতি আর ওরাও মানুষ, আপনারা না পারলে আমি মানুষ হিসেবে তো সাহায্য করতেই পারি। উদারতার চেয়ে বড় ধর্ম নেই। গ্রামের লোক মানতে নারাজ। এর মাঝে পাহারাদার বিনু বলে উঠল, আমিও স্নান করাতে সাহায্য করব মাস্টার মশাই, আমি আছি। অলকানন্দার চক্ষু জুড়ে উপচে পড়ল কৃতজ্ঞতা বোধ। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, সেটা আবারও এই মানুষগুলো প্রমাণ করলো। এমন একটা পিছিয়ে পড়া শতকে এমন বদল সত্যি বিস্ময়কর এবং চমকপ্রদ, কিন্তু এর জন্য পোহাতে হবে অনেক দুর্গতি। চারপাশে মিহিরাত, ঝিঝি পোকার অদৃশ্য কোলাহল, হারিকেনের আলো মৃদুমন্ত বাতাসে কেঁপে কেঁপে উঠছে। অলকানন্দা সেই বাতাসের দোল দেখছে নিবিড় চোখে। রাত তখন গাঢ় হওয়ার পথে। সারাদিনের ক্লান্তি, তার উপর বিদিশাদের এই বিচার কার্য নিয়ে হইচই, মতবিরোধিতা, সব মিলিয়ে অলকানন্দা ঝিমিয়ে এসেছে। অলকানন্দার দরজায় ক্ষীণ শব্দ হলো, বর্দি, দরজা খুলো। অলকানন্দা তন্দ্রায় ভার হয়ে আসা চোখ দুটো কুঁচকে এলো। এত রাতে কৃষ্ণপ্রিয়ার কণ্ঠ পেয়ে সে কিঞ্চিত অবাকও হলো। অবাক কণ্ঠে বলল, কে? কৃষ্ণা? হ্যাঁ বর্দি, দরজাটা খুলো। অলকানন্দার তন্দ্রা ছুটে গেল। সে বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলল। পুরো বাড়ি নিস্তব্ধতায় আচ্ছন্ন। যে যার মতো হয়েছে ঘুমে মগ্ন। এত রাত্রে জেগে থাকার কথাও না, কিন্তু কৃষ্ণপ্রিয়ার এত রাতে এ ঘরে কি কাজ? দরজা খুলতেই সাবধানী চোখে আশপাশ পরখ করে কৃষ্ণপ্রিয়া ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই দরজায় খিল দিয়ে দিল। কৃষ্ণপ্রিয়ার এমন আচরণে কৌতূহল জন্মালো অলকানন্দার। সে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা ছোট বউ, এমন করছো কেন? কৃষ্ণপ্রিয়া এগিয়ে অলকানন্দার পাশে দাঁড়ালো। ধীর কণ্ঠে বলল, আমার একটু কথা আছে বর্দি। হ্যাঁ বলো, আমাকে একটু সাহায্য করতে পারবে বর্দি? কৃষ্ণপ্রিয়ার আজকের কণ্ঠে ক্রোধ, রাগ, হিংসে কিছুই নেই, কিন্তু কেমন একটা গোপনীয়তার ছায়া। অলকানন্দা তার মতো ফিসফিসিয়ে বলল, কি সাহায্য? কালকে রাতে তোমাকে একটা জায়গায় যেতে হবে বর্দি। অলকানন্দা ভারী আশ্চর্য কণ্ঠে বলল, কোথায় যাব, তাও রাতের বেলা? তোমার দেবর রাত হলে কোথাও একটা যায় বর্দি, খুব সম্ভবত গ্রামের পেছন দিকে খারাপ মেয়ে মানুষদের রাস্তা নাই, প্রায় প্রতি রাতেই যায়, কাল রাতেও যাবে। তুমি গিয়ে তাকে হাতে নাতে ধরবে, তাতেই তাকে জব্দ করতে পারবে বর্দি, না হয় সে আরো উচ্ছৃঙ্খল হয়ে উঠবে। অলকানন্দা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কৃষ্ণপ্রিয়ার দিকে। মেয়েটা এক ধরনের স্বামী পাগল বলা যায়। স্বামীর প্রতি তার একটা অন্ধবিশ্বাস সবসময় ছিল, আর সেই অন্ধবিশ্বাসের জোরে মেয়েটা কখনো ভালো মন্দ বিচার করতে পারেনি, অথচ সেই মেয়ে কিনা স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অলকানন্দার শিরা উপশিরা যেন ছড়িয়ে গেল বিস্মৃত ভাব। সে অবিশ্বাস কণ্ঠে বলল, তুমি সজ্ঞানে এই কথা বলছো তো? অলকানন্দার প্রশ্নে কৃষ্ণপ্রিয়ার মাথাটা খানিক নত হলো। সে প্রায় মিনমিন করে বলল,
বদ্দি, তোমাকে অনেক খারাপ কথা আমি বলেছি নিজের স্বামীর জন্য। আমি অন্ধ স্বামী ভক্ত ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমার স্বামী কতটা খারাপ দিকে চলে যাচ্ছে। আমাকে বাঁচাও বদ্দি, আমার সংসারটা বাঁচাও। কথা বলতে বলতে কৃষ্ণপ্রিয়ার চক্ষুদয় জলের স্রোত বইতে লাগলো। অলকানন্দার মায়া হলো ছোট্ট মেয়েটার জন্য। সে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরল মেয়েটাকে, মাথায় আদরে হাত বুলিয়ে বলল, কেঁদো না কৃষ্ণা, আমি আছি না, আমি তোমার পাশে আছি, কান্না করো না। কৃষ্ণপ্রিয়া হঠাৎ কি যেন হলো, সে চোখ দুটো মিলে তাকিয়ে রইল অলকানন্দার মুখের দিকে। নিভু আলোয় মনে হলো কোনো দেবী যেন শোভা ছড়াচ্ছে। পুরো পৃথিবী খুঁজে বেড়ালো এমন রূপের নারী খুঁজে পাওয়া বোধহয় দুষ্কর। কি পবিত্র সে মুখমণ্ডল। কৃষ্ণপ্রিয়া এক ধ্যানে কতক্ষণ তাকিয়ে থেকে মিনমিন করে যেন বলল, আমাকে ক্ষমা করো বর্দি, ক্ষমা করো আমার সকল অপরাধ। এর পরপরই অলকানন্দা কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা ঘর ছেড়ে বেরিয়ে গেল। অলকানন্দা কেবল অবাক চক্ষুদয় মেলে সেই প্রস্থান দেখল। রাত বাড়তে থাকলো হুড়মুড় করে। অলকানন্দার চোখে আর ঘুম নামলো না। মনের ভেতর কিসের একটা অস্থিরতা তাকে ঘুমোতে দিল না। এত বড় গ্রামের দায়িত্ব, এত বাধা নিষেধ অমান্য করে এগিয়ে যাওয়ার ইচ্ছা তার সবচেয়ে ভয়ঙ্কর পদক্ষেপ। আজ তো গ্রামবাসীর চোখে তার জন্য একটা রাগ সে উপলব্ধি করতেই পেরেছে। এরপর ক্ষমতা চালানোটা একটু কঠিনই হবে বোধহয়। সেই একটা গোপন ভয় তার ভেতরটা বারবার নাড়া দিল। সে খোলা জানালার পাশে দাঁড়িয়ে থেকে কোনো মতে রাতটা পার করল। নবনীলের স্পষ্ট মুখটা হৃদয়ের আঙিনায় বারবার উকি ঝুঁকি দিল। অবাধ্য কিশোরী বয়স, ভালোবাসা পেলে তো মাথা নত করতে বাধ্য। বিহারিণী মহলের হাবভাব একটু গম্ভীর। কোনো হইচই নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কথা কাটাকাটিও নেই। চারপাশে তখন ভর দুপুর। বাড়ির আশপাশের কয়েকটা কাক অনবরত কাকা করছে। অকল্যাণের করুণ স্বরে কাঁপছে বাড়ির ভিত্তি। অলকানন্দা বসেছিল নিজের ঘরে। তার স্কুলের পরীক্ষা শেষ, ফলাফল বের হলেই কলেজের পড়াশোনা। কিন্তু এ অবধি গ্রামের কোনো মেয়ে কলেজের দরজায় পা রাখেনি। অবশ্য গ্রামের আশেপাশে কোনো কলেজও নেই। কলেজে পড়তে হলে যেতে হবে শহরে, আর মেয়েকে গ্রামের বাইরে পাঠানোর কথা তাদের বাবা মা ভাবতেও পারেন না। মেয়ের সংসার হবে, সংসার সামলাবে, এটুকু অবধি সকলের ভাবনা। এর বেশি কিছু কল্পনা করাও তাদের কাছে দিবার স্বপ্ন। সেইখানে দাঁড়িয়ে অলকানন্দ স্বপ্ন দেখে সে কলেজে পড়বে, অনেক বড় কিছু হবে। কথাগুলো ভেবে নিজেই আনমনে হাসে। তন্মধ্যে ঘরের এক কর্মচারী এসে জানায় তাকে সুরবালা ডাকছে। অলকানন্দ উঠে দাঁড়ায়। কালকের ঘটনার পর তার শাশুড়ি তার উপর বেজায় রেগে আছে। কোনো কথাবার্তা বলেনি এ অবধি, হয়তো কালকের জন্য কিছু বলতেই ডাকছেন। সে আর অপেক্ষা না করে পা বাড়ায় শাশুড়ির ঘরের দিকে। সুরবালার ঘরে তখন প্রায় অনেকেই উপস্থিত, যাদের দিকে অলকানন্দা খানিক ভ্রু কুচকালো। তার ননদের স্বামী প্রসাদ, ননদ মনময়ূরী, কাকি শাশুড়ি, তরঙ্গিনী উপস্থিত। অলকানন্দা ঘোমটা টেনেই উপস্থিত হলো। সকলের দৃষ্টি তার উপর বিধায় তার কিছুটা অস্বস্তিও হলো। সে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, মা ডেকেছিলেন? সুরবালা তখন শুয়ে আছেন বিছানায়। এমন ভর দুপুরে শুয়ে থাকার মানুষ তিনি নন। অলকানন্দা কিছুটা বিচলিত হলো। সুরবালার পাশে বসতে বসতে বলল, কি হয়েছে মা, আপনি শুয়ে আছেন কেন? এই সময় তো শুয়ে থাকার কথা না। সুরবালার কপালে ডান হাত ঠেকানো। সে গম্ভীর কণ্ঠে বলল, আমার কিছু হয়নি বৌমা, তুমি বসো, তোমার সাথে কথা আছে আমার। অলকানন্দা কিছুটা অবাকই হলো। তার শাশুড়ির কণ্ঠস্বর আজ ভিন্ন, একটু বেশি কি রেগে আছেন? অলকানন্দা যেই না কথা বলতে নিবে তার আগেই সুরবালা বললেন, তুমি কালকে যেটা করেছো বৌমা, সেটা আমার অমতেই করেছো। আমার অমতে যাওয়া তোমার উচিত হয়নি। তোমার মনে হচ্ছে না তুমি নিজেকে সর্বেসর্বা ভাবা শুরু করে দিয়েছো, যার জন্য তোমার শাশুড়ির ডাকও তোমার কাছে তুচ্ছ মনে হয়েছে? অলকানন্দা শাশুড়ির কথায় বিস্মিত হলো। কথা বলার ভাষাও যেন তার ফুরিয়ে গিয়েছে। সে অস্পষ্ট স্বরে বলল, মা, আপনার কাছেও জাতপাত বড় হলো? অবশ্যই হলো বৌমা। তার উপর মৃত মানুষের ভালো করতে গিয়ে তুমি কত মানুষের শত্রু হলে বলো তো? আজকে যদি তোমার কিছু হয় তবে কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেটা বুঝতে পারছো না? পুরো গ্রামের বিরুদ্ধে গিয়ে তুমি সবার শত্রু হয়ে গেলে। এটা বুঝতে তোমার অসুবিধা হচ্ছে না? বৌমা,
ক্ষমতায় তখনই থাকতে পারবে যখন তোমার পক্ষে দল ভারী হবে, অথচ তুমি নিজেই সকলের বিরুদ্ধে চলে গিয়েছ। ব্যাপারগুলো অন্যভাবেও সামলানো যেত। তুমি ভুল করেছো বৌমা, তুমি আমার কথা অমান্য করেছো। তোমার এই হঠকারিতা তোমাকে অনেক বড় বিপদে ফেলবে বৌমা। যাও, যাও তুমি এখন এখান থেকে। সুরবালা দেবীর কথাগুলো অযৌক্তিক নয়। অলকানন্দ অনুভব করল সত্যি সে হয়তো একটু বেশি করে ফেলেছে, কিন্তু তাই বলে ওই মানুষগুলোর মৃতদেহ এভাবেই থাকতো? অলকানন্দার ভাবনার মাঝে সুরবালা আবারও বললেন, যাও এখন তুমি, তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই বাক্যটুকু যথেষ্ট ছিল অলকানন্দকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার জন্য। তাকে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটা তাকে এখন সহ্যই করতে পারছে না। কি অদ্ভুত! অলকানন্দার দাঁড়ালো না, ব্যস্ত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। চোখের অশ্রু প্রকাশ্যে আনতে চায় না সে। প্রিয় নবনীল, আপনি যাওয়ার পর হুট করে সব অগোছালো হয়ে গিয়েছে। একে একে আমার শাশুড়ি মা থেকে শুরু করে পুরো গ্রাম আমার বিপক্ষে চলে গিয়েছে। হয়তো এর জন্য দায়ী আমি, কিন্তু কি করব বলুন? আপনি তো বলেছিলেন ন্যায় বিচার করতে। ন্যায় বিচার করলে সকলে যে এতটা বিপক্ষে চলে যায় সেটা তো বলেননি। বেথবাকে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখালেন, অথচ তার পাশে না থেকেই চলে গেলেন। প্রত্যেকটা ক্ষণ আমি আপনার শূন্যতা অনুভব করছি। ক্ষমতার আসনে থেকে একা শাসন করাটা অনেক বড় কাজ। আমার ছোট হাত সে বড় দায়িত্ব না দিলেও পারতেন। আপনি খুব দ্রুতই ফিরে আসুন, আপনাকে আমার প্রয়োজন। ইতি অলকানন্দা। চিঠি শেষ করেই একটা মোটা খামে ভরে তা পাঠানোর ব্যবস্থা করল অলকানন্দা। তারপর শাড়ি বদলে ঘর থেকে বেরোতেই লক্ষ্মীদেবীর মুখোমুখি হলো। লক্ষ্মীদেবী মানুষটা আগের মতো তেমন হইচই করেন না। নবনীল আসার পর থেকেই তার চুপচাপ থাকা শুরু। হয়তো ওনার ছেলেই নিষেধ করেছেন। আজও লক্ষ্মীদেবী অলকানন্দার পাশ কাটিয়ে চলে যেতে নিচ্ছিলেন, কিন্তু বাদ সাধল অলকানন্দা। প্রায় কোমল স্বরে সে জিজ্ঞেস করল, পিসিমা ভালো আছেন? লক্ষ্মীদেবী মোটেও প্রস্তুত ছিল না এমন একটা প্রশ্নের জন্য। তার বিস্মিত ভঙ্গি সেটা বলে দিল। তা দেখে অলকানন্দা হাসল। পিসির কাছে আরেকটু এগিয়ে গিয়ে পিসিমার বাহু জড়িয়ে ধরে বলল, কি হয়েছে পিসিমা? পিসিমার চোখগুলো জল জল করে উঠল। সে ধীর গতিতে অলকানন্দার হাত দুটো সরিয়ে প্রস্থান নিলেন জায়গা থেকে। অন্য সময় হলে হইচই করে মানুষটা বাড়ি মাথায় তুলতেন, অথচ আজ তেমন কিছুই করলেন না, যা ভারী অপ্রত্যাশিত। অলকানন্দা ছোট একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল। বিনু নামক দেহরক্ষীকে সাথে নিয়ে চলল পাশের গ্রামে। গ্রামের জমি নিয়ে অ্যালেন আর স্টিফেনের সাথে কিছু আলোচনা আছে। বিরাট বিলাসবহুল গেট পেরিয়ে ইংরেজ সাহেবদের বাড়ি। মার্বেল পাথরে খোদাই করা সে বাড়ির আনাচে কানাচে যেন জলজল করছে সৌন্দর্যতা। বিদেশি এক ধরনের দারুণ জিনিস অলকানন্দার চোখে পড়ল। একটা ময়ূর দাঁড়ানো, আর তার মুখ থেকে বৃষ্টির মতো অনবরত জল পড়ছে। সেটা আবার ছোট একটা জায়গায় জমা হচ্ছে, কিন্তু উপচে বাইরে আসছে না। বড্ড বেশি বিস্ময়কর ব্যাপারটা। অলকানন্দারা বসে আছে বাড়ির সামনের বাগানটায়। সেখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ, যা অলকানন্দা আগে কখনো দেখেনি। সাথে বিশাল একটা জায়গা জুড়ে পাথরের তৈরি বসার জায়গা। কতটা যত্ন নিয়ে এ বাড়ি তৈরি করা হয়েছে তা চারপাশ দেখলেই বোঝা যায়। ঠিক মিনিট 5 পেরোতেই অ্যালেন ও মিস্টার স্টিফেন উপস্থিত হলো সেখানে। অলকানন্দাকে দেখেই অ্যালেনের হাসি প্রশস্ত হলো। সে এগিয়ে এসে আন্তরিকতার সঙ্গে বলল, গুড ইভিনিং বিউটিফুল লেডি। এখানে আসিয়াছেন আপনি, আপনার জন্য কি করিতে পারি বলুন? অলকানন্দা হাত জোর করে প্রণাম জানালো। অতঃপর ঘোমটার আঁচলটা শক্ত করে ধরে বলল, আপনাদেরকে আমি বারবার বলেছিলাম আমার কৃষকদের জমিটা নিবেন না, কিন্তু আপনারা কথা দিয়েও কথা রাখলেন না কেন? আপনাদের জমিদার মহল থেকে অনুমতি এসেছিল, সেজন্যই আমরা আমাদের কথা থেকে নড়চড় হয়েছি। অলকানন্দার কথার পিঠে জবাব দিল স্টিফেন। অলকানন্দার ভ্রু কুঁচকাল। বিস্মিত কণ্ঠে বলল, আমাদের এখান থেকে? তার একে একে হিসাব নিল। নিশ্চয় তার দেবর আর খুশশ্বশুরের কাজ এটা। ইস, সে মহলে কথাটা না তুলেই এখানে চলে আসলো। কথা ঘুরানোর জন্য অলকানন্দা আবার বলল, কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন, অন্য কারো কথা শোনাটা আপনাদের উচিত হয়নি। আপনার সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই, যা আমাদের কথা রাখিতেই হবে।
আপনি রাজনীতিতে কাঁচা বড্ড। স্টিফেনের কাট জবাবে অলকানন্দা বিরক্ত হলো। সেও কঠিন স্বরে বলল, এই জমি কিছুতেই আমি আপনাদের দেব না। ওকে, দেখা যাক। অ্যালেনকে কিছু বলার সুযোগ দিল না স্টিফেন। অলকানন্দ গটগট পায়ে বেরিয়ে এলো। ইংরেজি সাহেবরা যে পাষাণ সেটা স্টিফেন নামক লোকটাকে দেখলেই বোঝা যায়। রাত বাড়ল তার নিজ গতিতে। আকাশে আজ চাঁদ নেই, অন্ধকারে আচ্ছন্ন প্রকৃতি। অলকানন্দা জায়ের কথা রাখতে একা ছুটল গ্রামের পরিত্যক্ত সেই জায়গাটাতে। সেখানে যেতেই বিশ্রী মানুষজন দেখে তার লোমকূপ দাঁড়িয়ে গেল। অথচ সে খুঁজে পেল না নিজের দেবরকে। কিন্তু তার সাথে ঘটে গেল অপ্রত্যাশিত একটা ঘটনা। দেবরকে খোঁজার জন্য একটা ঘরে ঢুকতেই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর নেশাগ্রস্ত একজন মানুষ তাকে দেখে কামুকি হাসি দিল। অলকানন্দা ছুটোছুটি করলো, বের হওয়ার চেষ্টা করলো, অথচ বাইরে থেকে দরজা তখন আটকানো। নেশাগ্রস্ত মানুষটা অলকানন্দার শরীরে স্পর্শ করার চেষ্টা করলো, ছিঁড়ে ফেললো বক্ষবন্ধনীটা, শাড়ির আঁচল খুলল, কপালে পড়া চন্দনের ফোঁটাটাও মুছে গেল ধস্তাধস্তির এক পর্যায়ে। কিন্তু পুরুষের শক্তির কাছে ছোট্ট অলকানন্দা যে বড্ড নাজুক। তার শরীর ক্লান্ত হয়ে আসতেই দরজাটা খুলে গেল। অলকানন্দা যেন প্রাণ ফিরে পেল। যে না ছুটে সে বেরোলো, তার সামনে তখন উপস্থিত হলো গোটা গ্রামবাসী। মশালের লালাভ আলোয় উজ্জ্বল হলো অলকানন্দার চরিত্রহীন হওয়ার দৃশ্য। কিশোরী অলকানন্দার শরীর ঢাকতে ব্যস্ত, অথচ অপরদিকে গ্রামবাসীর চোখে বিস্ময়তা। চরিত্র নিয়েও বিধবা হয়েছিল বলে যে নারীর নামকরণ করা হয়েছিল বেশ্যা, আজ তার শরীরে সেই তকমা জ্বলজ্বল করছে। সমাজ এবার কি দণ্ডবিধি ধার্য করবে চরিত্রহীনার? কি মূল্য দিতে হবে অলকানন্দাকে? চারদিকে বিভীষিকাময় রাত। আধার ভেদ করে ডাকছে কানাকুয়ো, থেমে থেমে হাঁকছে শেয়াল, নেকড়ের দল। মানুষরূপী এক ঝাঁক শেয়ালও চরিত্র ছেঁড়ার উৎসবে অংশগ্রহণ করেছে। কাঁদছে অলকানন্দা, শরীরের চামড়ায় ফুটে উঠেছে খামচানোর চিহ্ন। জ্বলছে ভীষণ, কিন্তু বাহ্যিক জ্বলনের চেয়েও বেশি জ্বলছে অভ্যন্তরে। যে চরিত্র রক্ষা করার জন্য এত যুদ্ধ, এত হাহাকার, আজ সেই চরিত্র গড়াগড়ি খাচ্ছে ধুলোয়। কলঙ্কের ভার যে এত বেশি তা জানা ছিল না ছোট্ট মেয়েটার। চারপাশে মশাল জ্বলছে দাউ দাউ করে। মনে হচ্ছে অলকানন্দার মৃত চরিত্রের চিতা যেন পুড়ে হচ্ছে ছাই। গ্রামবাসীরা তাকে ঘিরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। একজন গিয়েছিল বিহারিণী মহলে খবর পৌঁছাতে। অলকানন্দার চিত্ত বড় উৎকণ্ঠিত হলো। বাইরের মানুষ তাকে অবিশ্বাস করছে, সে মেনে নিবে। কিন্তু যদি তার কাছের কেউ আঙুল তোলে তার চরিত্রে, তবে বাঁচার উপায় যে নেই। গলায় কলসি বেঁধে ডুবে মরতে হবে তাকে। প্রায় মিনিট 30 পেরুতেই বিহারিণী মহলে প্রায় সকলেই উপস্থিত হলো। ফুলো ফুলো চোখ মুখ তাদের। ঘুম থেকে উঠে বোধহয় ছুটে এসেছে। সুরবালা, লক্ষ্মী দেবী, নন্দন মশাই, কাকি শাশুড়ি, মনময়ূরী, পানকৌড়ি, প্রসাদ, ধ্রুবলাল, মনোহর, তরঙ্গিনী সহ দেহরক্ষীরাও ছুটে এসেছে। এই অবিশ্বাস্য ঘটনা দেখার জন্য মূলত ছুটে এসেছে। প্রথমে গ্রামের কিছু সংখ্যক মানুষ উপস্থিত হলেও ধীরে ধীরে মানুষ যেন বাড়তেই থাকলো। খোলা মাঠে উজাড় হলো অলকানন্দার বাকি সম্মানটুকু। অলকানন্দার এমন নাজেহাল অবস্থা দেখে তরঙ্গিনী এগিয়ে আসতে নিলেই থামিয়ে দিলেন গ্রামবাসীর একজন। খবরদার, আপনাদের মহলের একজন এই মেয়েকে ছুঁতে পারবেন না। তরঙ্গিনী কথা বলতে চাইলেও থামিয়ে দেওয়া হলো তাকে। বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন সুরবালা দেবী। অলকানন্দা আশা ভরা দৃষ্টি নিয়ে তাকালো মানুষটার দিকে। হাউমাউ করে কেঁদে বলল, মা, আপনি তো আমায় চেনেন। আমি কেমনটা করতে পারি বলুন? আপনি বলুন না ওদের আমাকে। অলকানন্দা কথা শেষ করার আগেই সুরবালা দেবী চোখ ঘুরিয়ে নিলেন। তার চোখে কিসের একটা ছোঁয়া পেল অলকানন্দা। ঘৃণা নাকি তাচ্ছিল্য, ঠিক ঠাউর করতে পারল না সে। নিজের সবচেয়ে কাছের মানুষের এমন দৃষ্টি ছোট্ট অলকানন্দার সকল আশা ভরসার বাঁধ ভেঙে দিল। তবুও ফাঁসির আসামিও তো শেষ চেষ্টা করে বাঁচার। অলকানন্দা তো ছোট একটা কিশোরী মাত্র। সে প্রসাদের দিকে তাকালো, আশা ভরা দৃষ্টি নিয়ে বলল, আপনি তো অন্তত মানেন আমি এমন না। মানতাম। তাহলে আপনার এখানে আসার কারণ কি? প্রসাদের প্রশ্নের বাণী যেন সকল উত্তর ছিল। খুব গোপনে ঘৃণার দৃষ্টি ফেলতেও ছাড়ল না মানুষটা।
অলকানন্দা ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধপ করে বসে পড়ল মাটিতে। আশপাশ হাতড়েও কুল পেল না সে যেন। কাকে সে সবটা বলবে? যারা তার পরম প্রিয় মানুষ, তারাই যে বড্ড নিষ্ঠুরতায় মুখ ফিরিয়ে নিল। কাকে বলবে সে তার পবিত্রতার গল্প? অলকানন্দা যখন কুলবিহীন সমুদ্রে ভরাডুবি অবস্থায়, ঠিক তখনই মুখ খুলল ধ্রুবলাল, পানকৌড়ির স্বামী। বৌঠান, আপনি এমনটা করার মানুষ নন আমরা জানি, আমরা আপনাকে বিশ্বাস করি। চুপ, একদম চুপ। এই মাগির হয়ে খবরদারি করতে হবে না আপনার। ওর চরিত্র খারাপ তা আগেই বোঝা ছিল। আজ এমন ভরা সমাজে আমাদের সকল সম্মান মাটিতে মিশিয়ে দিল। বেশ্যা একটা। ধ্রুবলালকে থামিয়ে ঘৃণার বাণ ছুঁড়ে মারল কৌরি। ধ্রুবলাল বোঝানোর চেষ্টা করল, না করি, যে মানুষটার সাথে থেকেছ এতদিন তাকে নিশ্চয়ই একটু হলেও চেনো। উনি মোটেও এমন না, তাই নাকি? ওর নিজের শাশুড়িও দেখুন চোখ ফিরিয়ে নিয়েছে, আর আপনি কিনা গুনগান করছেন এত কিছু দেখার পরেও? নাকি আপনাকেও সুখ দিয়েছিল যার জন্য? এবার কথা শেষ করতে পারল না কৌরি। গতানুগতিক সকল ধারণাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে গ্রামবাসীর সামনে সশব্দে তার গালে চর বসালো তার সরল সোজা স্বামী ধ্রুবলাল। কৌরি বোধহয় স্বপ্নেও ভাবেনি কখনো ধ্রুবলাল তার গায়ে হাত তুলবে, অথচ এটা বাস্তবে ঘটে গিয়েছে। ধ্রুবলাল পাষাণের মতো চর বসিয়ে দিয়েছে তার গালে। কৌরি তাজ্জব দৃষ্টিতে তাকিয়ে অস্ফুষ্ট স্বরে বলল, আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ তুলেছি, এটা আরো আগে করা উচিত ছিল। তাহলে তুমি একটা নারীকে আর নিজের স্বামীকে এতটা অপমান করার সাহস পেতে না। নিজের চরিত্র আগে ঠিক করো, তারপর না হয় অন্যকে নিয়ে বিচার বিশ্লেষণ করলে। কৌরির চোখ টলমল করে উঠল। ভাবনাতীত ঘটনাগুলো বরাবরই মানতে আমাদের সময় লাগে। কৌরির ক্ষেত্রেও তাই ঘটল। তন্মধ্যে কোথা থেকে যেন অলকানন্দার বাবা নিতাই দাস ছুটে এলেন। সবাইকে উপেক্ষা করে মেয়েটার বাম দিকের কোমরে দানবীয় এক লাথি মেরে বসলেন। আকস্মিক এমন আক্রমণে দিকশূন্য অলকানন্দা আছড়ে পড়ল মাটির বুকে। নাক দিয়ে গল গল করে তার বেরিয়ে আসতে শুরু করলো রক্ত। নিতাই দাস কেমন এক হিংস্রতায় মেয়েটার চুলের মুঠি টেনে ধরলেন, যেন পুরনো আক্রোশ মেটাচ্ছে। চুলের মুঠি ধরে সে বার কয়েক মাটির মাঝে মেয়েটার কপালে বাড়ি দিলেন। অলকানন্দা গগন কাঁপিয়ে হৃদয় বিতারক চিৎকার করে উঠল, কিন্তু মায়া হলো না পাষাণ বাবার। সে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে বেধড়ক মারধর করতে লাগলেন। থেমে থেমে বলতে লাগলেন, তুই আমার মেয়ে হয়ে মান সম্মান খেলি? শেষমেশ কিনা বেশ্যাপাড়ায় আসলি? কিভাবে পারলি তুই? কিভাবে? ব্যথায় চোখ মুখে আধার দেখছে মেয়েটা, তবুও বাবার পা জড়িয়ে বলতে লাগলো, বিশ্বাস করো বাবা, আমি এমন না। তুমি তো তোমার মেয়েকে জানো তাই না বাবা? ও বাবা, তুমি অন্তত বিশ্বাস করো আমায়। এমন ভাবে মেরো না গো বাবা, আমার অনেক কষ্ট হচ্ছে। ও বাবা, তুমি তোমার নন্দাকে বিশ্বাস করো না? না করি না, সর্বনাশী কলঙ্কিনী। অলকানন্দা নামের শক্ত কঠোর মেয়েটা হাউমাউ করে কাঁদছে। সে কান্নার কি করুণ স্বর! খোদার দরজা অবধি হয়তো প্রতিধ্বনিত হচ্ছে সে শব্দ, অথচ মনুষ্য জাতির হৃদয় গলছে না। মেয়েটা বাবার পা ধরে আহাজারি করতে করতে বলল, বাবা, ও বাবা, যে নন্দার হাত ধরে মেলা ঘুরেছ, যে নন্দাকে কোলে পিঠে মানুষ করেছ, সেই নন্দাকে তুমি বিশ্বাস করবে না বাবা? ওরা তো আমার কেউ না, কিন্তু তুমি তোমার বাবা। তুমি আমার প্রতি এত নির্দয় হয়েও না বাবা। তোমার নন্দা এত নিচু হতে পারে বলো? যে নন্দাকে একদিন মা বলে ডেকেছ, তাকে এত নিচু ভাবতে পারছো তুমি বাবা? এমন পাষাণ বুঝি বাবারা হয়? নিতাই দাসের পাষাণ মন কি একটু গলল? হয়তো গলল, তাই তো আরেকটা লাথি দিতে গিয়েও থেমে গেলেন, পিছিয়ে এলেন দুপা। তার মনুষ্যত্বহীন সত্তাটা বোধহয় একটু মানুষ হতে চাইল। অলকানন্দার নাক মুখ দিয়ে গল গল করে বেরোচ্ছে রক্ত, নির্বাক প্রতিটি মানুষ। গ্রামবাসী হই হুল্লা করে সুরবালাকে বললেন, এর বিচার কি হবে জমিদার গিন্নি? আপনার ঘরের বধূর এহেন কর্মের বিচার কি হবে? সুরবালা দেবী যেন হুট করে কঠিন হয়ে গেলেন। কাটকাট কণ্ঠে বললেন, আপনারা কি চান? ওর বিচার আমরা করব। এই কথার পরিপ্রেক্ষিতে সুরবালা দেবী জবাব দিলেন না। গ্রামবাসী যেন নিশ্চুপতাকেই সম্মতি ধরে নিলেন। যখন পুরো জনস্রোত একদিকে ধাবিত হচ্ছিল, স্রোতের বিপরীতে একজন কথা বলল, অলকানন্দার আদর্শ শিক্ষক মুমিনুল ইসলাম।
কিসের বিচার করবে তোমরা? আগে ওর কথাটা তো শোনো। গ্রামের স্বনামধর্ম আদর্শ শিক্ষকের কথাও আজ বড্ড ফিকে হলো। একজন যুবক বয়সের ছেলে তেড়ে এসে বলল, কোনো কথা হবে না আজ। কেউ যদি ওর পক্ষে কথা বলে তবে তাকেও পিটিয়ে মারা হবে। যখন সকলে এক স্রোতে গা ভাসাচ্ছে তখন সকলকে অবাক করে দিয়ে মনোহরের পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ওর বিচার আমরা করব, আমাদের বাড়ির বউ, আমরা বুঝে নিব। অলকানন্দা তাচ্ছিল্য ভরা দৃষ্টি নিয়ে তাকালো মনোহরের পানে। এটাই তো চেয়েছিল মানুষটা, আর আজ ভালো সাজছে। কৃষ্ণা তাকে ঠকালো এমন বাজে ভাবে। মনোহরের কথা শুনল না কেউ। গ্রামবাসীরা সমস্বরে বলে উঠল, না না, এই বিচার আমরা করব, না হয় আমাদের মেয়ে বউরাও খারাপ কাজ করতে দুবার ভাববে না। সুরবালা দেবী মনোহরের উদ্দেশ্যে বলল, ওদের হাতে ছেড়ে দাও সবটা। কিন্তু বড় মা, আপনি তো জানেন বৌঠান। সব জানা সঠিক হয় না মনোহর। নিজের শাশুড়ির এমন উক্তিতে আরেকবার আশাহত হলো অলকানন্দা। কিভাবে মানুষটা এত পাষাণ হলো? মমিনুল ইসলাম আবার বললেন, ওর কথা না শুনে কোনো বিচার হবে না। কেউ ধরল না বৃদ্ধ লোকটার কথা, বরং যুবক বয়সের ছেলেটা কিছুটা ধাক্কা দিয়ে বলল, বিচার তো হবেই, কি করবেন আপনি? মমিনুল অবাক দৃষ্টিতে চাইল ছেলেটার পানে। এই ছেলেটা তার শিক্ষার্থী ছিল, অথচ সে নিজের শিক্ষকের গায়ে হাত তুলতে একবারও ভাবল না। মমিনুল ইসলামের আদর্শ জীবনে গভীরভাবে যেন কালো দাগ কেটে গেল এই ঘটনা। সেও জেদি হয়ে বলল, এই বিচার হবে না, কি করবে দেখি, তবে আপনাকেও মার খেতে হবে। ছেলেটার কণ্ঠে তেজ। মমিনুল ইসলাম নিজের শিক্ষকতা পেশায় এমন কলঙ্ক মানতে না পেরে বলল, ঠিক আছে, আমিও দেখি কেমন মারো। কথাটা শেষ করেই সে যেই না অলকানন্দাকে মাটি থেকে ওঠাতে নেবে, তার পিঠে বিকট শব্দ করে কেউ আঘাত করল। বৃদ্ধ মমিনুল মুখ থুবড়ে পড়ল মাটিতে। ঝাপসা চোখে দেখল তার হাতের ছায়ায় মানুষ হওয়া অমানুষটাই তাকে আঘাত করেছে। মমিনুলের জেদ তখন আরো দৃঢ় হলো। সে আবারও উঠে অলকানন্দাকে ধরতে নিলে তার শরীরে আবারও আঘাত করা হলো। এবার একটা আঘাতে থামেনি ছেলেগুলো, পরপর কয়েকটা আঘাত করল বৃদ্ধার শরীরে। এতদিনে নিজের গড়া আদর সেই ব্যত্রাঘাত মানতে পারল না মমিনুল ইসলাম। ঝাপসা চোখে মৃদু স্বরে বলল, আমি ব্যর্থ। আঘাত থামাতে গিয়ে অলকানন্দাও বিরাট বাড়ি খেল মাথায়। মুহূর্তেই ঘটে গেল একটা রক্তারক্তি কাণ্ড। বিধ্বস্ত অলকানন্দার হাত ধরে টেনে নদীর পাড়ে নিয়ে যেতে লাগলো সকলে। বৃদ্ধ মমিনুল পড়ে রইল মাটিতে। তার চক্ষু বেয়ে গড়িয়ে পড়ল মুক্তোর মতো অশ্রু, যে অশ্রুরা ব্যর্থ, ভাষাহীন। অলকানন্দা নিজের বিধ্বস্ত শরীর নিয়েও বারংবার চিৎকার করতে করতে বলল, মাস্টার মশাইকে কেউ বাঁচাও, মানুষটা মরে যাবে, বাঁচাও কেউ তাকে। ভোর হতে শুরু করেছে প্রকৃতিতে, একটু ক্ষত বিক্ষত ভোর। অলকানন্দাকে বেঁধে রাখা হয়েছে নদীর কিনারায় বহু পুরনো বটগাছে। অলকানন্দার ভয়ানক পাপের শাস্তি ঠিক করা হয়েছে মৃত্যুদণ্ড। জীবিত অবস্থায় তার শরীরে আগুন জ্বালানো হবে, যেন পাপের প্রায়শ্চিত্ত এখানেই হয়ে যায়। খুব অবাক করা বিষয় হলো, বিহারিণী মহলের কেউ এখানে নেই। তাদের এখানেই আসার কথা, কিন্তু কেউ এলো না। কেন এলো না এটা সকলের অজানা। হয়তো নিজেদের আপন মানুষের এমন শাস্তি তারা মানতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি অলকানন্দা তাদের আপন? নিতাই দাস দূরে দাঁড়িয়ে আছে নিশ্চুপ। অলকানন্দার শরীরে শক্তি নেই। মৃত্যু সন্নিকটে জেনেও সে আর আহাজারি করছে না। আপন মানুষের প্রবল ঘৃণা যে মৃত্যুর থেকেও কষ্টকর ছিল তা সে উপলব্ধি করে ফেলেছে। মৃত্যু যেখানে অনিবার্য সেখানে বাঁচতে চাওয়াটাও বৃথা। তাই আর কোনো রকমের বাঁচতে চাওয়ার ইচ্ছা সে প্রকাশ করবে না। ভোরের আলো ফুটতেই সকলে তৈরি হয়ে গেল। ভিড় বাড়ল দ্বিগুণ। যে মেয়েটার হাতে পুরো গ্রামবাসী ছিল, যাদের ভালো করার জন্য মেয়েটা ইংরেজি সাহেবদের সাথে অবধি ঝামেলা করেছে, অথচ সেই গ্রামবাসী তার মৃত্যু দেখতে কেমন উন্মুখ। আসলে এই ঘটনা একটা কারণ মাত্র। গ্রামবাসীদের মতের বিপরীতে গেলে কি হতে পারে তার শাস্তি, সেটাই বোধহয় আসল কারণ। অলকানন্দা হাসল। অদ্ভুতভাবে মিস্টার স্টিফেনের সেই কথাটা তার কানে বাজছে। রাজনীতিতে সত্যি সে বড্ড কাঁচা। না হয় এমন করে পুড়তে হতো। সেই কাঙ্ক্ষিত সময় চলে এলো।
মৃদু মন্ত বাতাসে মশালের আগুন দুলছে, যে আগুন কিছুক্ষণের মাঝে পুড়িয়ে দেবে বাঁচতে চাওয়া একটি মেয়ের অস্তিত্ব। অলকানন্দা চোখ বন্ধ করল। চোখের উপর ভেসে এলো নবনীলের হাস্যোজ্জ্বল মুখ। সে বিড়বিড় করে বলল, আমাদের আর দেখা হবে না নবনীল। আপনার নির্বাসিত অলকানন্দার গল্প এখানেই শেষ।